ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রিত্বের দ্বিতীয় পর্ব 1980 থেকে 1984। 1977 মার্চ মাসে দীর্ঘ 19 মাসের জরুরি অবস্থার অবসানের পর যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই নির্বাচনে কংগ্রেস প্রথমবারের মতো পরাজিত হয় এবং কেন্দ্রে জনতা কোয়ালিশন সরকার গঠিত হয়। কিন্তু এই নবগঠিত সরকার দীর্ঘস্থায়ী হয়নি। তাই 1980 সালের জানুয়ারিতে পুনরায় লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস দল জয়লাভ করে এবং সরকার গঠন করে এবং শ্রীমতী ইন্দিরা গান্ধী দীর্ঘ 34 মাস পর প্রধানমন্ত্রী হয়ে ক্ষমতায় ফিরে আসেন। 1980 সালের জানুয়ারিতে লোকসভা নির্বাচনে পার্লামেন্টের 2/3 সংখ্যাগরিষ্ঠতা লাভ করে কংগ্রেস পুনরায় তার পুরানো জায়গায় ফিরে আসে। তবে এই নির্বাচনে দীর্ঘদিনের উত্তর ভারত কেন্দ্রিক রাজনীতির ভরকেন্দ্র দক্ষিণ ভারতের দিকে স্থানান্তরিত হয়। শ্রীমতী গান্ধী নিজে অন্ধ্রপ্রদেশ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং নির্বাচনে জয়লাভ করে তিনি প্রধানমন্ত্রী পদে আসীন হন। ক্ষমতায় আসার পর ইন্দিরা গান্ধী আর পুরানো মানুষটি রইলেন না। প্রশাসনের ওপর তার ক্ষমতা আগের মতো আর দৃঢ় রইল না। তিনি ক্রমশ তার কনিষ্ঠ পুত্র সঞ্জয় গান্ধীর ওপর নির্ভরশীল হয়ে উঠলেন। 1980 সালের 23 জানুয়ারি একটি বিমান প্রদর্শনীতে সঞ্জয় গান্ধীর মৃত্যু হলে তিনি দুর্বল হয়ে পড়েন। সঞ্জয় গান্ধী জায়গা ভরাট করার চেষ্টা করেন জ্যেষ্ঠ পুত্র রাজীব গান্ধীকে রাজনীতির আঙিনায় নিয়ে এসে। মন্ত্রিত্বের প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও কংগ্রেসের সাংগঠনিক দুর্বলতাই ছিল ইন্দিরা গান্ধীর প্রধান দুর্বলতা। আভ্যন্তরীণ দুর্বলতার ফলে কংগ্রেস ধীরে ধীরে তার রাজনৈতিক সমর্থন হারাতে থাকে এবং তার নির্বাচনী ফলাফলও খারাপ হতে থাকে। পার্টি যে ধীরে ধীরে জনপ্রিয়তা হারাচ্ছে তার প্রমাণ পাওয়া গেল 1983 সালের জানুয়ারিতে অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকের রাজ্য বিধানসভা নির্বাচনে কংগ্রেসের বিশ্রী ফলাফল থেকে। তবে বিরোধী দলগুলোর কাছ থেকে ইন্দিরা গান্ধী সরকারকে তেমন কোনো জটিল সমস্যার সম্মুখীন হতে না হলেও আভ্যন্তরীণ ক্ষেত্রে বেশ কিছু জটিল সমস্যার সম্মুখীন তাকে হতে হয়েছিল। এই সমস্যাগুলির উদ্ভব হয়েছিল ভাষাগত, সাম্প্রদায়িক এবং জাতপাত সংক্রান্ত সমস্যা থেকে। অসমে ইন্দিরা গান্ধী সরকারকে বহিরাগত বাঙালি, বিশেষত বাংলাদেশি অভিবাসনজনিত কারণে সৃষ্ট সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। আদমশুমারি থেকে জানা যায় সমগ্র দেশে জনসংখ্যা বৃদ্ধির হার যেখানে 2.4% ছিল, সেখানে আসামে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 3.5%। এর পিছনে প্রধান কারণ ছিল বহিরাগত অভিবাসনজনিত সমস্যা। এর বিরুদ্ধে অসমীয়রা তীব্র আন্দোলন শুরু করে এবং এই আন্দোলনের মূল কারণ ছিল চাকরির ক্ষেত্রে অপ্রতুলতা, আসামের শিল্প, বাণিজ্য এবং সংস্কৃতিতে বহিরাগতদের হস্তক্ষেপের ফলে অসমীয়দের মধ্যে একটা প্রবঞ্চনার ভাব জেগে উঠেছিল। এই প্রবঞ্চনার ভাব থেকেই অসমীয়রা তীব্র আন্দোলন শুরু করে। কেন্দ্রীয় সরকার অসমীয়দের দাবি দেওয়ার এবং অসমীয় নেতাদের সঙ্গে আলাপ আলোচনা শুরু করে। অন্যদিকে অল আসাম স্টুডেন্ট ইউনিয়ন এবং আসাম গণসংগ্রাম পরিষদ এই বেআইনি জবরদখলকারীদের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করে। শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকার সংবিধানের আজ্ঞা বলে 1983 সালে আসাম রাজ্য বিধানসভার নির্বাচনের ডাক দেয়। এই নির্বাচন অধিকাংশ রাজনৈতিক দলগুলো বয়কট করায় কংগ্রেস সেখানে সরকার গঠন করে। অসমের থেকেও আরও জটিল সমস্যার সম্মুখীন হতে হয়েছিল ইন্দিরা গান্ধীর সরকারকে পাঞ্জাবের ক্ষেত্রে। পাঞ্জাবে
আকালি দল কংগ্রেসের বিরোধী দল ছিল। এই আকালি দল কেন্দ্রে জনতা সরকারকে সমর্থন করেছিল। আকালি দল পাঞ্জাবের জনগণের সহযোগিতায় সেখানে একটা স্বয়ংশাসিত খালিস্তান রাষ্ট্র গঠনের উদ্যোগী হয়েছিল। এই উদ্যোগকে প্রতিহত করার জন্য সঞ্জয় গান্ধী এবং তার অনুগামীরা জার্নেল সিং ভিন্দানওয়ালে নামে একজন ধর্মীয় নেতাকে তুলে আনেন। তবে ভিন্দানওয়ালে এবং তার অনুগামীরা পাঞ্জাবে হিন্দু এবং অন্যান্য সম্প্রদায়কে হত্যা করে সেখানে একটা সন্ত্রাসের বাতাবরণ গড়ে তোলে। ভিন্দানওয়ালে ও তার অনুগামীরা সেখানে একটা সমান্তরাল প্রশাসন গড়ে তোলে। তারা নিজেদের কার্যকলাপ চালাতো শিখ সম্প্রদায়ের কাছে পবিত্র তীর্থস্থান হিসাবে পরিচিত অমৃতসরের স্বর্ণ মন্দির থেকে। এই অরাজক অবস্থার নিরসনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী অপারেশন ব্লু স্টারের সম্মতি দেন। এই সম্মতির ফলে শিখ সেনাবাহিনী পাঞ্জাবের স্বর্ণ মন্দিরে প্রবেশ করে সংঘর্ষ শুরু করে এবং দুদিনের সংঘর্ষে ভিন্দানওয়ালে সহ 1000 জন শিখকে হত্যা করে। এর ফলে শিখদের পবিত্র ধর্মীয় স্থান অমৃতসরের স্বর্ণ মন্দিরের ব্যাপক ক্ষতি হয় এবং ইন্দিরা গান্ধী সরকারের বিরুদ্ধে যথেষ্ট ক্ষোভের সঞ্চার হয়। রাষ্ট্রের অভ্যন্তরে গড়ে ওঠা অরাজক পরিস্থিতি মোকাবিলার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রেও শ্রীমতী ইন্দিরা গান্ধী কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন এবং এই সময়ে অর্থনৈতিক ক্ষেত্রে উদারীকরণ গৃহীত হলেও সেটা কার্যকরী করতে তিনি যথেষ্ট দ্বিধান্বিত ভাব দেখিয়েছিলেন। বিদেশ নীতির ক্ষেত্রেও বেশ কিছু সাফল্য অর্জন করেছিল ইন্দিরা গান্ধী সরকার। 1983 খ্রিস্টাব্দের মার্চ মাসে ভারতে 7ম আন্তর্জাতিক জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। আফগানিস্তানে সোভিয়েত হস্তক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ করলেও সোভিয়েত রাশিয়ার সঙ্গে ভারতের সুসম্পর্ক বজায় থাকে। তবে আমেরিকা পাকিস্তানের দিকে ঝুঁকে থাকায় সত্ত্বেও ইন্দিরা গান্ধী আমেরিকার সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা করেন এবং চীন এবং পাকিস্তানের সঙ্গে সদ্ভাব বজায় রাখার চেষ্টা করেন। 1984 সালে পাকিস্তান পাঞ্জাবে সন্ত্রাসবাদীদের মদদ দিলে সিয়াচেন হিমবাহে নিয়ন্ত্রণ রেখা বরাবর তিনি সৈন্য মোতায়েন করেন। এইভাবে ধীরে ধীরে পূর্বেকার জটিল অবস্থার নাগপাশ থেকে যখন গোটা দেশ বেরিয়ে আসার চেষ্টা করছে, ঠিক তখনই সবথেকে বড় ধাক্কাটি আসে শ্রীমতী ইন্দিরা গান্ধীর আকস্মিক মৃত্যুতে। অপারেশন ব্লু স্টারের ফলে শিখ সম্প্রদায়ের মধ্যে যে ক্ষোভ দানা বেঁধে উঠেছিল তারই বহিঃপ্রকাশ ঘটে কয়েক মাসের মধ্যে। 1984 খ্রিস্টাব্দের 31 আগস্ট প্রধানমন্ত্রীর নিরাপত্তারক্ষী দলের 2 শিখ সদস্য তাকে গুলি করে হত্যা করে। এই ঘটনার প্রত্যক্ষ প্রতিক্রিয়া দেখা দেয় দিল্লি এবং উত্তর ভারতে। সেখানে শিখ নিধনযজ্ঞ শুরু হয়। কংগ্রেস সংসদীয় কমিটি তৎক্ষণাৎ শ্রীমতী ইন্দিরা গান্ধীর 40 বছর বয়সী পুত্র শ্রী রাজীব গান্ধীকে প্রধানমন্ত্রী পদে মনোনীত করেন।